এবার দ্বিতীয় অংশ পড়ছি। লিখেছেন সহযাত্রিনী অনুপমা রায়। 23 সেপ্টেম্বর সকালে আমার রিসরার বাড়ির দরজা খুলতেই দেখি বাড়ির সামনের রাস্তা রাতের মেঘভাঙা বৃষ্টিতে নদী হয়েছে। আমাদের তো বর্ধমানের কোগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি দেখতে যাওয়ার কথা। সকাল 6:30 বেরিয়ে পড়লাম, যাব রিসরা স্টেশন, সেখান থেকে ব্যান্ডেল। ওখানে আমার সুন্দরবনের গোসাবার জন্মভূমি হরিশপুরের সরোজকান্তি চক্রবর্তী, তার ছাত্র বিশ্বজিৎ সরকার ও তার বন্ধু শিপন দেবনাথরা 3 জন আমার অপেক্ষায় আছেন। হাওড়া কারশেডে জল জমেছে। ট্রেন এলো অনেক দেরিতে। ব্যান্ডেল মোড়ে যেতে প্রায় 1 ঘন্টা দেরি হলো। আমাকে নিয়ে ওদের গাড়ি রওনা হলো অজানা গ্রামের দিকে। রাস্তার দুপাশে ধানক্ষেত, আবার কোথাও কাশ ফুলে ভরা মা দুর্গার আগমন বার্তা যেন জানান দিচ্ছে। মনে পড়ছে 2 ধারে কাশবন ফুলে ফুলে ঢাকা। চাষিরা ঝুড়ি ভরে শশা তুলছে, কিলো মাত্র 20 টাকা। ফেরার পথে কিনবো ভাবলাম। গাড়ি চালাতে চালাতে বিশ্বজিৎ সরোজদাকে হঠাৎ বলল, স্যার, আপনাকে এখনই একটা সারপ্রাইজ দেব। গাড়ির স্পিড কমালো। দেখি আমাদের সামনে আরেকটি প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। তার বামে এক উঁচু লম্বা সুদর্শন যুবক মাথা নিচু করে ওই গাড়িতে জানালায় হাত রেখে ভিতরে বসে থাকা কারোর সঙ্গে কথা বলছে। বিশ্বজিৎ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। যুবকটির চোখ পড়ল আমাদের গাড়ির দিকে। বিশ্বজিৎ আর তার কথা শুনে বোঝা গেল ওরা দুজন একে অন্যকে খুব ভালোই চেনে। গঙ্গা পাড়ে এই এত দূরে বর্ধমান জেলায় উত্তর 24 পরগনার 2 চেনা মানুষের দেখা খুব বিস্ময়কর। পরের মুহূর্তে যুবকটি সরোজদাকে দেখে বলল, স্যার, আপনি? বলে প্রণাম করতে উদ্যত হলো। সরোজদা কাউকে পায়ে হাত দিতে দেন না। তারপর যুবকটি বলল, কিরে বিশ্বজিৎ, তুই স্যারকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর সরোজদাকে বলল, স্যার নামুন, ওই যে আমার বাড়ি। পাশের বাড়িতে দেখালো। তারপরে বলল, স্যার, ছোটবেলায় আপনাকে কি যে ভয় পেতাম। সে সরোজদাকে নিয়েই যাবে তার বাড়ি। বিশ্বজিৎ তাকে নিরস্ত করতে বলল, ওরে, কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যাব বলে এসেছি, এখনও সামনে অনেক পথ। এখন না, ফেরার পথে তোর বাড়িতে স্যারকে নিয়ে যাব। এত দূরে এসে সরোজদা যুবক ছাত্রের দেখা পেয়ে বিস্মিত হলেন। চলতে শুরু করে বিশ্বজিৎ বলল, স্যার, এই এলাকায় ও কিন্তু দাপুটে, খুব দাপুটে, একেবারে হিরো। ওর বহু জায়গায় অনেক কারবার আছে। তারপর অনেকক্ষণ গাড়িতে চলার পর বেলা 1:30 নাগাদ সবার খিদেও পেয়ে গেল। পারুলিয়া বাজারে এক মহিলার হোটেলে ঢুকলাম। ডাল, সবজি, মাছ ভাত নিলাম। মহিলার পরিবেশনের ভঙ্গিটা অসাধারণ। সরোজদার কথায় স্টিলের প্লেট থেকে ভাত তরকারি সহ কাগজের প্লেটটাকে যেন কান ধরে টেবিলে নামিয়ে দিল। এবার ছুটছি কাটোয়ার দিকে। সাধারণ পথযাত্রী, দোকানদার, স্থানীয় স্কুলের মাস্টারমশাইরা কেউ পথের দিশা দিতে পারলেন না। এমনকি তারা কুমুদরঞ্জনের নামই শোনেননি। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, এটা বলেও লাভ হলো না। কে আর ওই পদ্মশ্রী কবিকে মনে রেখেছে? 2025-এ এই আমাদের সাধারণ বাঙালিদের পরিচয়। অগত্যা সরোজদা গোবরডাঙ্গার কবি সাংবাদিক বন্ধু বাসুদেব বাবুকে ফোন করলেন পথের দিশা পেতে। তার কথাতে এই এলাকার গ্রামের কাছাকাছি চৈতন্যপুরের সাহিত্যিক লক্ষ্মীনারায়ণ বাবুকে সরোজদা ফোন করলেন। লক্ষ্মীবাবু বললেন, বাসুদেব বাবুর কাছ থেকে তো আপনাদের আসার খবর পেয়েছি, আপনাদের অপেক্ষায় আছি। শেষ পর্যন্ত লক্ষ্মীবাবুর পথ নির্দেশ পেয়ে আমরা গেলাম তাঁর বাড়ি। হাসনুহানা, মাধবীলতা আর পাউডার পাপ গাছেদের নিবিড় ছায়াচ্ছন্ন ওর বাড়ি ঢোকার পথ। উনি সরোজদার বয়সী। বিএড কলেজে অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন অনেক আগে। স্ত্রীর একটা অপারেশনের পর বিশ্রামে আছেন। বড় ছেলে কলকাতা শিক্ষা বিভাগের উঁচু পদে কর্মরত। সপরিবারে কলকাতায় থাকেন।
ছোট ছেলে ইঞ্জিনিয়ার, সপরিবারে আমেরিকায় থাকেন। লক্ষ্মীবাবু চেয়েছিলেন এদিন তার বাড়িতে আমরা সকলে বিশ্রাম নেই। পরদিন উনি আমাদের নিয়ে যেতে চান কুমুদরঞ্জনের বাড়ি। আমাদের হাতে অত সময় নেই, বরং আমরা তাকে অনুরোধ করে আমাদের গাড়িতে তুলে ওর দেখানো পথে কবির বাড়ির দিকে রওনা হলাম। রাস্তার দুপাশে গাছের সারি। অল্পক্ষণের মধ্যে গেলাম কবিরই এক বিশাল আম বাগানে। তার মধ্যে কবির বাড়ি, নাম মধুকর। ঢোকার মুখে কবির আবক্ষ সাদা পাথরের মূর্তি। উত্তর পশ্চিমে বাঁক নিয়ে চলেছে অজয় নদ, আর পূব দক্ষিণে বয়ে চলেছে কুনো নদী। অপূর্ব পরিবেশ। বর্ষাকাল। নদীর পাড় সব বড় ঘাস আর কাশফুলে ঢাকা। লক্ষ্মীবাবু ওই বাড়ির কেয়ারটেকারকে বলে বাড়ির ভিতরে ঘরগুলিতে আমাদের নিয়ে গেলেন। কবির শোবার ঘরে শূন্য খাট আর ছোটোখাটো কতকগুলি আসবাব। দেয়ালে কতগুলি ছবি, তার মধ্যে পদ্মশ্রী পাওয়ার বিশাল মানপত্রটিও আছে। শুনলাম অজয় নদ থেকে বর্ষাকালে যে জল উপচে বাড়ি পর্যন্ত চলে আসে, তাতে কবির সব স্মৃতিচিহ্ন নষ্ট হতে পারে মনে করে কবির ছেলেরা তা কলকাতার বাড়িতে নিয়ে চলে গেছেন। এই বাড়ি জমি দেখাশুনো করেন এই বংশেরই একটি পরিবার। এখানে সব কিছু চালায় ট্রাস্টি বোর্ড। বাড়ির পিছনে বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুরের মন্দির। তিনি শ্রী চৈতন্যমঙ্গল রচনা করেছিলেন। পৌষের শুক্লা প্রতিপদ তাঁর আবির্ভাব তিথি। ওই দিন এখানে বড় করে পুজো হয়, মেলা বসে। মন্দিরের পিছনে অজয় নদের দিকে লোচন দাসের সমাধিস্থল, আর আরও দূরে অজয় নদের ওপর দিয়ে চলে গেছে তাঁর নামাঙ্কিত সেতুটি। কুমুদরঞ্জনের জন্ম 1883 পয়লা মার্চ এই কোগ্রামে, যার আর এক নাম উজানি গ্রাম। বাবা পূর্ণচন্দ্র কাশ্মীর সরকারের উচ্চ পদে কাজ করেছেন। মা সুরেশ কুমারী দেবী গৃহবধূ। যখন কুমুদরঞ্জন স্কুলের ছাত্র, তখন তাঁর শিক্ষক বঙ্কবিহারী রায় অনেক কবিতা পড়ে শোনাতেন। তখন থেকেই কবিতা লেখার জন্য কবির মনে উৎসাহ জাগে। কবি 1901-এ এন্ট্রান্স পাস করেন। 1905-এ কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাস করেন। সর্বোচ্চ নম্বর পেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক ও জগত্তারিণী স্বর্ণপদক পান। তার প্রথম লেখা কবিতা প্রকাশিত হয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পত্রিকায়। বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার দূরে মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তনে শিক্ষক হিসেবে যোগ দেন কবি। 1907-এ প্রকাশিত হয় শততল কাব্যগ্রন্থ। তখন নতুন কবিদের লেখা রবীন্দ্রনাথকে পাঠানোর চল ছিল। কুমুদরঞ্জনও পাঠালেন। রবীন্দ্রনাথ তার কবিতা পড়ে লিখলেন, কুমুদরঞ্জনের লেখায় মৌচাকের রস ও হুলের পরিচয় পাওয়া যায়। বাংলার গ্রামের তুলসী মঞ্চ, সন্ধ্যা প্রদীপ ও মঙ্গল শঙ্খের কথাও মনে পড়ে। কবি পরে ওই স্কুলের প্রধান শিক্ষক হন। 1906 থেকে 1948-এর মধ্যে তাঁর উজানি, একতারা, বনমল্লিকা, বীণা, নূপুর, চুন ও কালী ইত্যাদি 13টি বই প্রকাশিত হয়। এর মধ্যে চুন ও কালী লিখেছিলেন কপিঞ্জল ছদ্মনামে। 1948-এ লেখা স্বর্ণ সন্ধ্যা। সেখানে পল্লী প্রকৃতির অসামান্য বর্ণনার সঙ্গে মিশেছে বৈষ্ণব ভাবের স্নিগ্ধতা। 1970-এ ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধি দেয়। ওই বছর 14 ডিসেম্বর তিনি প্রয়াত হন। তিনি বেঁচেছিলেন 87 বছর 9 মাস 13 দিন। কবির বাড়ি থেকে বেরিয়ে পেলাম মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডীর মন্দির। সতীর 51 পীঠের এটি একটি। কথিত আছে এখানে সতীর বাম হাতের কনুই পড়েছিল। আমরা এবার লক্ষ্মীবাবুর বাড়ির দিকে ফিরছি, যেন ঝপ করে অন্ধকার নেমে এলো। পথে পড়ল তাঁর মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন। এই সেই বিখ্যাত স্কুল যেখানে তাঁর ছাত্র ছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। এই স্কুলে 10ম শ্রেণীতে পড়তে পড়তেই নজরুল প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিলেন। স্কুলের বিশাল গেট, অন্ধকার রাত। গেটের কাছে গিয়ে দেখলাম ভিতর থেকে বন্ধ, কিন্তু জনা কয়েক ছোট আবাসিক ছাত্র গেটের চাবি ও টর্চ নিয়ে ভিতরে অপেক্ষা করছে। একজন শিক্ষক এসে তাদের পড়াবেন। আবার আমরাও স্কুলে যাব, সেটা লক্ষ্মীবাবু হেডমাস্টার মশাইকে ফোনে বলে রেখেছেন।
ওরা গেট খুলে দিল। অন্ধকারে টর্চের আলোয় দেখলাম কি বিশাল জায়গা জুড়ে সুন্দর সাজানো গোছানো স্কুল। প্রতিষ্ঠাতা মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর মূর্তি বসানো আছে, বিরাট মঞ্চ, তার ডাইনে সব সাদা আবক্ষ মূর্তি, নজরুলের, রবীন্দ্রনাথের, কুমুদরঞ্জনের, বিদ্যাসাগরের ও মাদার টেরিজার। এই স্কুলেই পড়তেন নজরুল, ভাবতেই বুকের মধ্যে একটা আনন্দের নাচন শুরু হলো। স্কুল থেকে বেরিয়ে আমরা মিষ্টি খেলাম। রাতে খাওয়ার জন্য নিলাম মিষ্টি আর রুটি। লক্ষ্মীবাবুর বাড়িতে ফিরে চা করে সকলে খেলাম। সব রকম সবজি দিয়ে অপূর্ব স্বাদের ডাল রান্না করলো বিশ্বজিৎ। এলেন লক্ষ্মীবাবুর দুই সাহিত্যিক বন্ধু, কুমুদ কালিদাস পত্রিকা সম্পাদক চন্দ্রগোপাল ঘোষ ও বংশীচন্দ্র ঘোষ। ওরা আমাদের পরদিন থেকে যেতে বারবার অনুরোধ করলেন। কাছাকাছি মহাভারতের কবি কাশীরাম দাস ও কবিশেখর কালিদাস রায়ের জন্মভিটেগুলি দেখে যেতে বললেন। শুনে আনন্দে বুকের মধ্যে নাচন শুরু হয়েছে ঠিকই, এসব তো এখানে আসার আগে আমাদের জানা ছিল না। আমাদের হাতেও সময় নেই, তাই রাজি হতে পারলাম না। বংশীবাবু অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, রাতের খাবারও খেলেন। এরা সকলে খুব অতিথি বৎসল। লক্ষ্মীবাবু আমাদের রাতে ঘুমাবার ব্যবস্থা করে দিলেন। এত বয়সেও উনি খুব কর্মঠ। সকালে লক্ষ্মীবাবু আমাকে আর সরোজদাকে দুতলার ছাদে বাগান দেখাতে নিয়ে গেলেন। বহু ফুল ও ফলের গাছ দেখলাম। লক্ষ্মীবাবুর কথায় সরোজদা আমাদের তিনজনের সেলফি তুললেন আর বললেন এর আগে কখনো গ্রুপের সেলফি তুলিনি। নেমে আসার আগে আমাকে টাইম ফুলের গাছ দিলেন লক্ষ্মীবাবু। নিচে গিয়ে ওদের পত্রিকা আহ্বানের কয়েকটি ইস্যু আমাদের সকলকে দিলেন। চান করে চা খেয়ে আমরা বিদায় নিলাম। এদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমাদের নেই। রাস্তায় সকালের খাবার খেলাম। এখানে মিষ্টি খুব ভালো, দামেও কম। সকলে খেয়ে বাড়ির জন্য নিলাম। এবার বাড়ি ফেরার তাড়া, গাড়ি ছুটছে। মাঝে বিশ্বজিৎ তার এক কাকার বাড়িতে নেমে দেখা করে আমাদের সকলকে চা খাওয়ালো। বেশ খানিকটা চলার পর সরোজদার শরীর খারাপ লাগলো, না একটু ভুল বললাম, বেশ খানিকটা চলার পর ভালো ডাব চোখে পড়লো। আমরা গাড়ি থামিয়ে সকলের ডাব খেলাম, সঙ্গে তার শাঁসও। এরপরে সরোজদার শরীর হঠাৎ খারাপ লাগায় বিশ্বজিৎ তাঁকে গ্লুকন ডি খাওয়ালো। বিশ্বজিৎ ও শিপন খুব ভালো মানুষ, সব সময় সবার খেয়াল রেখে চলেছে। সকালের পরোটা ও মিষ্টি ওরা দুজনই খাইয়েছিল। এখন আবার সকলের খিদে পেয়েছে। দুপুর তো হয়েছে, তবুও কোথাও খাওয়ার মতো জায়গা পেলাম না। এলাম বলাগড়ের রাধা মাধব মন্দিরে। প্রধান মন্দির একচালার অপূর্ব কাঠামো দিয়ে তৈরি। ভিতরের থাম ও কাঠামো পুরোটাই কাঁঠাল কাঠ দিয়ে তৈরি, আর প্রত্যেক কাঠের ওপর সর্বত্র নিখুঁত কারুকাজ। ইতিপূর্বে এমন দেখিনি, দেখে বিস্মিত হয়েছি। আছে রাসমঞ্চ, রাসে বড় উৎসব হয়। ভিতরে তৈরি হচ্ছে 5 মাথা শিবের জন্য মন্দির, হচ্ছে দুর্গা প্রতিমার মণ্ডপ। 310 বছর আগে তৈরি যাঁদের এই মন্দির, তাঁদের এক বংশধরের সঙ্গে কথা হলো। আমাদের রাসের নিমন্ত্রণ করলেন, ফোন নম্বর দিলেন। দারুণ লাগলো এই মন্দিরের শিল্পকর্ম। এবার ফেরার পালা। আমি যথারীতি ব্যান্ডেলে নেমে বাড়ি চলে এলাম, আর সরোজদারা চলে গেলেন তাঁদের বাড়ির দিকে। শেষ হলো এবারের বেড়ানো। কুমুদরঞ্জনের একটা লেখা মনে পড়ে গেল, হয়তো আমার এ পথে আর হবে না কো আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা, ধুলায় এ পথ যায় ভিজায়ে, শ্যামল আসন যাই বিছায়ে, অমল করে যাই রেখে যাই ক্ষণিক কাঁদা হাসা। নমস্কার।